আচ্ছা 250 পেজে 26 নম্বর অঙ্কটা করাবো। 250 পেজে 26 নম্বর অঙ্কটা করাবো। দেখ কি বলেছে, বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ মিস্টার দাস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। তোদের কোশ্চেনটা কেমন দেয় পরীক্ষায়, দেখ কটা পয়েন্ট দিয়ে, দেখ 4টে পয়েন্ট দিয়েছে, পুরো 5 নম্বর তুলে দিয়েছে, 4টে পয়েন্ট, বুঝতে পারলি তো? দেখ এ বি সি ডি, আগে দেখে নে দাগটা কেমন কাটতে, তারপর তো অঙ্ক করা যাবে, তাই না? হয়ে গেল দাগ কাটা, ঠিক আছে, দাগ কাটা কমপ্লিট। লেখ উপরে লেখ, কি লিখতে হবে, লেখ কম্পিটিশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস। কম্পিটিশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস, কি লিখলাম, কম্পিটিশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস, ঠিক আছে? কার করছি, আদার সোর্সটা কার করছি, নামটা কি বলতে লোকে, অফ মিস্টার দাস, অফ মিস্টার দাস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার কত আমাদের 2024-25, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। প্রথমে লিখবো পার্টিকুলার্স, তারপর লিখবো রুপিস, ঠিক আছে, পার্টিকুলার্স রুপিস। এবার দেখ কি লিখবো, প্রথমে একটা করে পয়েন্ট পড়বো, পড়ি কোশ্চেন কি বলেছে। প্রথম পয়েন্ট বলছে ফ্যামিলি পেনশন রিসিভ 5,300 টাকা পার মান্থ। ফ্যামিলি পেনশন মানে জানিস তো, এটাকে বলছি ফ্যামিলি পেনশন জিনিসটা কি। ফ্যামিলি পেনশন জিনিসটা কি, ধর সাপোজ মিস্টার রাম চাকরি করতো, ঠিক আছে, চাকরি করতো, তাহলে রাম যখন চাকরি থেকে রিটায়ার করবে তাহলে কি পাবে ও, পেনশন পাবে, পেনশন পাবে, রাম পেনশন পাবে। এবং এই পেনশনটা কোন হেডে আসে, আমরা চ্যাপ্টার শিখেছিলাম স্যালারিতে আসে পেনশন। এবার রাম যখন মারা যাবে, ওর পেনশনটা কে পাবে, ওর বউ পাবে, ওয়াইফ পাবে, এটাকে বলা হয় ফ্যামিলি পেনশন। বোঝা গেল ফ্যামিলি পেনশন কাকে বলে? তাহলে ফ্যামিলি পেনশন পেলে ইনকাম ট্যাক্সের রুল কি আছে সেটাই এখন বলেছে। তার মানে ধর ফ্যামিলি পেনশন পাওয়া গেছে কত করে, ফ্যামিলি পেনশন, এবার দেখ এবারে সবসময় কি ওর বউই পেতে পারে, বউ পেল, বা এরকমও আরো অন্য কিছু ফ্যামিলি পেনশন হয়। ও ধর আগে ধর একটা কোম্পানি চাকরি করতো, ঠিক আছে, তো এমনি ফ্যামিলি পেনশন বুঝতে পারি তো, ধর আজকে ধর মিস্টার রাম ধর একটা কোম্পানি চাকরি করতো, ওই কোম্পানি চাকরি ছেড়ে দিয়ে ও আবার অন্য কোম্পানিতে ঢুকলো, তো আগের কোম্পানি থেকে পেনশন পেতে পারে, এটাও ফ্যামিলি পেনশনের মধ্যে পড়ে, ঠিক আছে? তো তাহলে ফ্যামিলি পেনশনটা কি বললাম, তাহলে ফ্যামিলি পেনশন কত টাকা পেয়েছো বল, ফ্যামিলি পেনশন কত টাকা? 5,300 টাকা। তাহলে এখানে লিখবো, তুমি তো চলে আসবে ফ্যামিলি পেনশনের রুলটা মানে নিয়মটা কি, ফ্যামিলি পেনশন লেখ ফ্যামিলি পেনশন কত করে পেয়েছে বল, 5,300 করে পার, 5,300 করে যদি পাস, তাহলে 5,300 ইন্টু 12 হবে কত, 63,600 এটা এখানে লিখলাম, দেখ ইনারে লিখলাম, ইনারে এখানে লিখলাম 63,600, ঠিক আছে, ইনারে লিখলাম। এর থেকে মাইনাস করতে হয়, মানে ফ্যামিলি পেনশন তো পেয়েছে এই টাকাটা, কিন্তু এর থেকে কিছু ছাড় পাওয়া যায়, ছাড় এক্সেমশন পাওয়া যায়, সেটা কি লিখবো, কি লিখবো, এক্সেমশন, লেখ এক্সেমশন আন্ডার সেকশন 57, টু এ, ঠিক আছে, আন্ডার সেকশন 57 রোমান 2A, রোমান 2A ব্যাকেটে লিখবি রোমান 2A, লিখলি এক্সেমশন আছে এটা, উইল বি লিস্ট অফ দ্য ফলোইং, কি লিখবো, উইল বি, লিখবি উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, ঠিক আছে? কি কি নিয়ম হয় এর মধ্যে, কি লিখলাম, দুটো জিনিস বলবো, ওই দুটোর মধ্যে যেটা ছোট সেটা, সেই দুটো জিনিস কি কি, একটা হচ্ছে 1/3 অফ ফ্যামিলি পেনশন, কি লিখলাম, লেখ 1/3 অফ ফ্যামিলি পেনশন, 1/3 অফ ফ্যামিলি পেনশন, ঠিক আছে, অর 15,000, বুঝতে পারলি দুটো দুটো জিনিসটা কি লিখলাম দেখেছিস তো, কি লিখলাম বল, 1/3 অফ ফ্যামিলি পেনশন অর 15,000, হুইচ এভার ইজ লোয়ার, হুইচ এভার ইজ লোয়ার, তাহলে দেখা
63,600 ওপর 1/3 or 15,000 টাকা। কি রে, বুঝতে পারলি? রাখতে পারবি ফ্যামিলি পেনশন কি বললাম? তুমি ফ্যামিলি পেনশন যত টাকা পেয়েছো তার থেকে ছাড় পাওয়া যাবে কত? যত টাকা পেনশন পেয়েছো তার 1/3 আর 15,000 টাকা, দুটোর মধ্যে যেটা ছোট। ক্যালকুলেটর নিয়ে দেখ, 63,600, দেখ না, 63,600 1/3 করলে কত হবে? তুই বললি কত? 21,200। 21,200 আর 15,000 ছোট কোনটা? 15,000। তাহলে এর থেকে 15,000 টাকা বাদ দিবে। কত হচ্ছে? 48,600 টাকা হয়ে গেল ফ্যামিলি পেনশন। বোঝা গেল ফ্যামিলি পেনশন জিনিসটা কি? এবার লিখবো কি, লেখ। তারপরে কি পয়েন্ট ছিল পর? 2 নম্বর বলেছিল, বলবো? কিছুক্ষণ আগে তোদের উদাহরণ সাবলেটিং এর একটা উদাহরণ দিয়েছিলাম। সাবলেটিং, ইনকাম ফ্রম সাবলেটিং অফ হাউস 5,500 টাকা পার মান্থ। আজকে ধর সাবলেটিং এর গল্পটা বুঝতে পারলি তো? আজকে ধর আমি কারোর বাড়ি ভাড়া নিয়েছি, সেই কিন্তু সেই বাড়িতে আমি থাকিনি, না থেকে আমি অন্য কাউকে ভাড়াটাও দিয়ে দিয়েছি, এবং যাকে ভাড়া দিই তার থেকে কত টাকা নিয়েছি? 5,500 টাকা নিয়েছি। ধর মনে কর না 5,500 টাকা আমি নিয়েছি, কিন্তু আমি যার থেকে বাড়িটা ভাড়া নিয়েছিলাম তার সঙ্গে তো কথা হয়েছিল যে তোমাকে এত টাকা ভাড়া দিতে হবে। কত টাকা করে ভাড়া দিতে হবে? ও বলেছিল 4,000 টাকা করে ভাড়া দিতে হবে। তাহলে আমার লাভ কত হলো? না, আমার ইনকাম কত হলো? 1,500 না? আচ্ছা, তাহলে এটাই করবো ওখানে। লেখ যেটা বলছি, লেখ ইনকাম ফ্রম সাবলেটিং। পরের পয়েন্টটা লিখবি ইনকাম ফ্রম সাবলেটিং। লেখ ইনকাম ফ্রম সাবলেটিং। কত টাকা করে ভাড়া পেয়েছি বল? বললি ভাড়া বলেছিল 5,500 করে, 12 কত হচ্ছে? 66,000। মাইনাস করব কি এবার? আমি তো সেকেন্ড পার্টিকে আমি না থেকে বাড়িটা ভাড়া দিয়ে দিলাম। বাড়ি ভাড়া দিয়ে আমি পেলাম 66, কিন্তু যার বাড়িটা আমি নিয়েছিলাম তাকে তো ভাড়া দিতে হবে। তাই লিখবো রেন্ট পেড টু ল্যান্ডলর্ড। টাকা চলে যাচ্ছে, রেন্ট পেড টু ল্যান্ডলর্ড। কারণ এই ভাড়াটা কাকে দেবো? বাড়ির মালিককে। কত টাকা করে ভাড়া দিতে হয়েছে বল? 4,000 টাকা পার মান্থ হলে 4,000 ইন্টু 12 কত? 48,000 টাকা হয়ে গেল। এবার এর থেকে মাইনাস করবো কি? আর একটা জিনিস কি বলছে? মিউনিসিপাল ট্যাক্স বলছিল, দেখ মিউনিসিপাল ট্যাক্স 1,500 টাকা, এটাও মাইনাস হয়। মাইনাস কর, কত হচ্ছে? 16,500। 16,500। নেক্সট সি নম্বর কি বলেছে? উইনিং ফ্রম লটারি। লটারি নাম শুনেছিস তো? লটারি, লটারি থেকে অনেকে টাকা জেতে, লটারি থেকে টাকা জিতলে আদার সোর্সে আসে। তো উইনিং ফ্রম লটারি ভালো করে শুনবি। তুই জানিস আমরা যখন লটারি কাটি না, লটারি কেটে যদি কখনো ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ প্রাইজ দিতিস, টাকাটা ডাইরেক্ট ধর, মনে করে এইভাবে আমি বলছি তোর অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। বুঝিস কি বললাম? ধর আজকে তুই লটারি থেকে লটারি কাটলি, লটারিতে তোর লাখ খুব ভালো, তো সাপোজ ধর 1,00,00,000 টাকা বেঁধে গেছে, বুঝলি? 1,00,00,000 টাকা বেঁধে গেছে, কিন্তু তুই 1,00,00,000 টাকা হাতে পাবি না। তোর ব্যাংকে ওই যে বললো 30% কেটে নেয় ব্যাংকে। তোর তোর হাতে কত আসবে জানিস তো? তোর হাতে 70 লাখ আসবে। মানে সরকার 30% ট্যাক্স কেটে নেয় লটারি থেকে। লটারি থেকে যত টাকা কামাবে সরকার 30% ট্যাক্স কেটে নেবে। ট্যাক্স কেটে বাকি 70 লাখ টাকা তোর হাতে পাবে। বুঝতে পারলি তো? অর্থাৎ তোর ব্যাংক অ্যাকাউন্টে 70 লাখ টাকাই জমা পড়বে, কিন্তু কামিয়েছিলি 1,00,00,000 টাকা। তুই 1,00,00,000 টাকা পাবি না। কত পাবি? 70 লাখ টাকা। 30% টাকা সরকার কেটে নেবে। তো এখানে কি বলেছে? এটাই বলছি। ধর তোর ইনকাম ছিল 100 টাকা। সাপোজ ধর তুই লটারি থেকে জিতেছি 100 টাকা। সরকার 30 টাকা কেটে নেবে। তাহলে তোর হাতে আসবে কত টাকা? 70 টাকা। এখানে উইনিং ফ্রম লটারি আফটার ডিডাকশন অফ ট্যাক্স। ট্যাক্স কাটার পর তুই হাতে পেয়েছিস কত? 2,10,000। তাহলে আমি বলতে পারি না এই যে 2,10,000 টাকাটাই সত্য। তো 2,10,000 টাকায় সত্য, তাহলে মেন টাকা কত ছিল? কত টাকা অ্যাকচুয়ালি কামিয়েছিল? তাহলে ক্যালকুলেটার করবো 2,10,000/70 ইন্টু 100। বুঝলি নাকি বললাম? আরে তুই তো হাতে পেয়েছিস 2,10,000, কিন্তু অ্যাকচুয়ালি তুই জিতেছিলি কত লটারি থেকে? তুই 3,00,000 টাকা জিতেছিস। 3,00,000 টাকাই জিতেছিলি। তুই 3,00,000 টাকা জিতেছিলি, হাতে পেয়েছিস 2,10,000। কি করে বের করলাম? এটাই তো বললাম, 2,10,000/70 ইন্টু 100। উইনিং ফ্রম লটারি। না না, নতুন পয়েন্ট, উইনিং ফ্রম লটারি।
2,10,000 বাই 70 ইন্টু 100 কত হবে? 3 লাখ টাকা। এখন তুই আরো কথা বলতে পারিস, স্যার এখানে প্যাকেটে একটা কথা বলেছে এক্সপেন্সেস, এই লটারিটা জিতলি না, লটারিটা জেতার জন্য তোকে 5,000 টাকা খরচা করতে, স্যার এটা কি করবো? এটা আসে না, এটা আসে না। তুই লটারি দেখ, তুই ভাব ভালো করে শোন, লটারিটা তো তুই জিতলি, তুই লটারি জেতার জন্য লটারি জেতার জন্য খরচা করতে জানিস? লটারি জেতার জন্য তুই লটারি থেকে মানি জিতবি, ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ জিতবি, তোর খরচা করতে হবে। তো লটারি না কিনলে তো হবে কি করে? তোকে তো লটারি কিনতে হবে। আরে এক একজন কত লাখ লাখ টাকা লটারি কেনে, লাখ লাখ টাকা লটারি কেনে। কারণ তোর আজকে তুই রাস্তায় বেরোলি, তোর ইচ্ছা হলো, যে যাদের ইচ্ছা থাকে, তাদের এরকম লটারি কামানোর ইচ্ছা, এই রাস্তায় বেরোলো, চলো আজকে আজকে এই 150 টাকা লটারি কিনবো, কালকে 200 টাকা, আবার বেরোলো, মানে ওগুলো কিনতে থাকে। সবসময় টাকা প্রাইজ পায় নাকি? হয়তো লাখ থাকলে জীবনে হয়তো কেউ প্রাইজই পায় না, আবার অনেকে অনেক টাকা প্রাইজ পায়। ঠিক আছে তো? তো এরকম কাটছে ধর লটারি কেটে তোর 5,000 টাকা, একবারে অনেক লটারি কেটে 5,000 টাকা লটারি আছে। ঠিক আছে? তো সরকার বলেছে তুমি লটারি কেটে তুমি তো খরচা করেছো লটারি কাটার জন্য, ওই খরচাটার এখানে ছাড় পাওয়া যাবে। এটা নিয়ম করেছে। ঠিক আছে তো? কি বললাম বুঝতে পারলি? আর কি পয়েন্ট ছিল? লাস্ট পয়েন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড ইন বাংলাদেশ। মানে বাংলাদেশে তোর একটা কৃষি জমি আছে, বাংলাদেশে তোর জমি আছে, সেখানে কৃষি কাজ করেছিস, তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্যাক্স নেবে। কারণ আমি কি বলেছি, বিদেশে করছিস, মানে এগ্রিকালচার ইনকাম কোন দেশে করছিস? বিদেশে করছিস। ইন্ডিয়াতে হলে ফ্রি, বিদেশে হলে ট্যাক্স দিতে হবে। তাহলে ইনকাম ফ্রম এগ্রিকালচার ল্যান্ড ইন বাংলাদেশ। ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম এগ্রিকালচার ল্যান্ড ইন বাংলাদেশ কত টাকা বলেছে? টোটাল করে তো অঙ্ক শেষ। এই যে এই অঙ্কটা আগের বছর পরীক্ষা হয়েছে, 5 নম্বর হয়ে গেল। এইটুকুই অঙ্ক ছিল অঙ্কটা, 4,15,100, এই অঙ্কটা পরীক্ষায় এসেছিল, এইটুকুই অঙ্ক আসে পরীক্ষা। এটাকে বলে ইনকাম ফ্রম আদার সোর্স। এই হচ্ছে এমন একটা চ্যাপ্টার, এটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার, এখানে একটু যদি তুই বেশিক্ষণও না, বাড়িতে যদি 10-15 মিনিটও দেখিস, তোর 5 নাম্বার শিওর শট, 5 নাম্বার যেটা বেরোলো তাকে বলে ইনকাম ফ্রম আদার সোর্সেস। হয়ে গেল, শেষ, ক্লিয়ার, অঙ্কটা শেষ হয়ে গেল। বুঝলি তো? ঠিক তার আগের অঙ্কটা করবি, যথেষ্ট ভালো অঙ্ক। কি বলেছে অঙ্কটা? কোশ্চেনটা পড়ি, দাগ কার আগে। কোশ্চেনটা পড়ছি, দেখ 25-টা কি বলেছে। বলছে মিস্টার পি সাবমিট দ্য ফলোইং পার্টিকুলার্স অফ হিজ ইনকাম অ্যান্ড আউটগোয়িংস ফর দ্য ইয়ার 23-24। ডিভিডেন্ড রিসিভ ফ্রম XYZ লিমিটেড, ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেয়েছে। আমি কিছুক্ষণ আগে পড়ালাম, আগের অঙ্কটা পড়ালাম, ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেয়ে ট্যাক্সেবল কি ট্যাক্সেবল নয়? ট্যাক্সেবল, তার মানে ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেয়েছে 4,000 টাকা। ঠিক আছে? এবার বলেছে কমিশন চার্জ বাই দ্য ব্যাংক, ব্যাংক কমিশন চার্জ করেছে। এই মানে ব্যাংক কি বলছে? ব্যাংক বলছে যে তুমি যে টাকাটা এই ইন্ডিয়ান কোম্পানিতে XYZ কোম্পানি তুমি যে ইনভেস্ট করলে, তুমি যে XYZ কোম্পানি ইনভেস্ট করেছো, সেখান থেকে তুমি ডিভিডেন্ড পেয়েছো 4,000 টাকা। ঠিক আছে, তাহলে এই টাকাটা কে কালেক্ট করবে? ওই কোম্পানি তো আমার বাড়িতে এসে 4,000 টাকা দিয়ে যাবে না, ব্যাংক কালেক্ট করবে। তো ব্যাংক এই টাকাটা কালেক্ট করার জন্য না, ব্যাংক কত টাকা কমিশন চার্জ করেছে? 500 টাকা। ঠিক আছে, ব্যাংক কমিশন চার্জ করেছে 500 টাকা। তাহলে স্যার তাহলে কি করবি? 4,000 থেকে কি 500 টাকা বাদ দেবো? ইন্ডিয়ান গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তুমি যে ডিভিডেন্ড টাকা কালেক্ট করছো, এই টাকাটা কালেক্ট করার জন্য যদি কোনো খরচা হয়, কোনো, এটা বাদ যায় না। ঠিক আছে তো? কোনো খরচাটা বাদ যায় না, উইনিং ফর্ম লটারির মতন। তাহলে কি লিখবি? ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি লিখবি 4,000, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি বলে লিখবি 4,000 টাকা।
কি লিখবো এখানে? ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। কত বললাম? 4,000 টাকা হয়ে গেল। নেক্সট কি বলেছে? ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি। প্রথমেই তোদের পড়িয়েছি ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পা, ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড পা, ট্যাক্সেবল। তাহলে এটাও লিখবি ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি 15,000 টাকা। তো অঙ্কটা দেখ, অঙ্ক কত ইজি থাকে অঙ্ক, 5 মার্কস একদম ইজি। ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি কত টাকা বলেছে? 15,000। 15,000 টাকা। নেক্সট উইনিং ফ্রম লটারি দিয়েছে। তুই দেখেছিস কোশ্চেন কিভাবে কমন? দেখ তুই দেখ, আগেই করলাম, আবার দিয়েছে উইনিং ফ্রম লটারি। তো উইনিং ফ্রম লটারি ব্যাকেটে কি বলছে? নেট, মানে সরকার তোর থেকে 30% ট্যাক্স কাটার পর তুই হাতে পেয়েছিস 8,400। তাহলে অ্যাকচুয়ালি তোর ইনকাম কত ছিল? 12,000 টাকা। 8,400 বাই 70 ইন্টু 100 লেখ, উইনিং ফ্রম লটারি লেখ। আট হাজার 400/70 ইন্টু 100 কত হলো? 12,000 টাকা। নেক্সট 4 নম্বর কি বলেছি, অর্থাৎ লাস্ট পয়েন্ট, ইনকাম ফ্রম সাবলেটিং হাউস। এই বাবা একই তো, দেখেছিস কোশ্চেন একই। ইনকাম ফ্রম সাবলেটিং হাউস 6,000 টাকা পার মান্থ। তার মানে সাবলেট তো বোঝাতে হবে না, সাবলেট তো জানিস, সাবলেট থেকে যদি কোনো ইনকাম হয় সেটা হাউস আদার সোর্সে চলে আসে। তাহলে 6,000 টাকা ইনকাম হয়েছে। তাহলে কি লিখবি? ইনকাম ফ্রম সাবলেটিং হাউস, ইনকাম ফ্রম সাবলেটিং হাউস লিখবি 6,000 ইন্টু 12। কত হলো? 72,000। 6,000 ইন্টু 12 কত হলো? 72,000 টাকা। এবার খরচা করতে হয়েছে নিশ্চয়ই বাড়ি থেকে। কি করেছে? রেন্ট পেড, অনলি রেন্ট পেড, আর কিছু নেই, রেন্ট পেড। কত টাকা করে রেন্ট পে করা হয়েছিল? 3500 করে। 3500 ইন্টু 12 কত হচ্ছে? 30,000 হয়ে গেল। যোগ কর, অঙ্ক শেষ। যেটা বেরোলো তাকে বলে ইনকাম ফ্রম আদার সোর্সেস। 47,500। শেষ। কেন রে, কি বললি? 61,000, ভুল বলেছি। 61,000 শেষ হয়ে গেল অঙ্কটা।